প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমি নবম শ্রেণীর ইংরেজি গ্রামার ক্লাস করাবো। তো আমি আগের পূর্ববর্তী ক্লাসে আমরা ট্রান্সফরমেশন শিখছিলাম, ট্রান্সফরমেশনের সিম্পল থেকে কমপ্লেক্সের নিয়মগুলি শিখছিলাম। তো আমরা যে নিয়মগুলি বাকি ছিল গত ক্লাসে গত ক্লাসে যে পর্যন্ত করানো হয়েছিল তারপর থেকে আজকে আমি শুরু করছি। এখানে when the boy was 4 he came here, এখানে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে আমাদের এটা। তো সাবঅর্ডিনেট ক্লজের শেষে যদি বয়স নির্দেশক শব্দ থাকে, সাবঅর্ডিনেট ক্লজের শেষে যদি বয়স নির্দেশক শব্দ থাকে, তাহলে সেই বয়স নির্দেশক শব্দের আগ পর্যন্ত যা কিছু আছে সব উঠে যাবে। উঠে গিয়ে ওখানে লিখতে হবে অ্যাট দ্য এজ অফ। তাহলে এই বয়স নির্দেশক শব্দ হচ্ছে 4, এর আগ পর্যন্ত যা কিছু আছে উঠে যাবে। তাহলে কি হবে? অ্যাট দি এজ অফ 4, আর এই হি হচ্ছে দি বয়, এই কারণে প্রোনাউনের জায়গায় আমি নাউনটা নিয়ে বসাবো। The boy came here. আমরা পরবর্তী আরেকটা রুলে যাই। The boy was so weak that he could not walk. বালকটা এত দুর্বল ছিল যে সে হাঁটতে পারল না। তো এটা হচ্ছে সো ডট ডট দ্যাটের নিয়ম। এরকম সো এবং দ্যাটের মাঝে একটি অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব থাকবে। সেক্ষেত্রে আমরা সোর জায়গায় টু লিখব। তাহলে লিখতে হবে দ্য বয় ওয়াজ টু উইক, আর এই দ্যাটের জায়গায় যে টু লিখবো। এবার সাবজেক্ট যদি এক হয় দুটো ক্লাসের, তাহলে সাবজেক্ট লেখা যাবে না। এই ক্লসের মূল ভার্ব থেকে বাকি অংশ লিখতে হবে, এবং মূল ভার্বের আগ পর্যন্ত যা কিছু যদি নেগেটিভ অংশ থাকলেও সেটা বাদ যাবে। তাহলে কি হবে? দ্য বয় ওয়াজ টু উইক টু ওয়াক। কিন্তু সাবজেক্ট যদি ভিন্ন হয়, যেমন the tea was so hot that I could not drink it. এখানে আমাদের প্রথম ক্লাসে সাবজেক্ট আছে দ্য টি, এবং পরবর্তী ক্লাসের সাবজেক্ট হচ্ছে আই। এখানে সাবজেক্ট ভিন্ন। তো আমরা
দ্যাটের আগ পর্যন্ত যে নিয়ম আছে সব জায়গায় আমরা টু লিখব, তাহলে কি হবে, দ্য টি ওয়াজ টু হট। আর এই দ্যাটের জায়গায় এবার যেহেতু সাবজেক্ট ভিন্ন পরবর্তী ক্লাসে, সে কারণে দ্যাটের জায়গায় টু লেখার আগে এখানে ফর লিখে এই সাবজেক্টের অবজেক্টিভ রূপ লিখতে হবে, তারপরে টু বসবে। তাহলে ফর মি, তারপরে যে টু লিখব, টুর পরে এখানে আমাদের মূল ভার্ব আছে ড্রিঙ্ক, টু ড্রিঙ্ক। আর এই ইটটা লেখা যাবে না, এই ইটটা প্রথম সাবজেক্টকে নির্দেশ করে, এই কারণে এই ইট লেখার দরকার নাই। তাহলে দ্য টি ওয়াজ টু হট ফর মি টু ড্রিঙ্ক। এসে সো ডট ডট দ্যাটের নিয়ম, এটা স্বাভাবিক নিয়ম হচ্ছে সো ডট ডট দ্যাট থাকলে টু ডট ডট টুর নিয়মে একে সিম্পল করতে হয়। So that we may live. আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি। এখন এখানে সো দ্যাট কনজাংশন যখন থাকবে তখন এর নিয়মটা হচ্ছে সো দ্যাটের আগ পর্যন্ত যা কিছু আছে অপরিবর্তিত অবস্থায় বসে যাবে, এবং এখানে সো দ্যাটের পরে অবশ্যই ক্যান, কুড, মে, মাইট এই চারটে শব্দের একটা শব্দ থাকবে। তো সো দ্যাটেরতে আরম্ভ করে ক্যান, কুড, মে, মাইট পর্যন্ত যা কিছু থাকুক সব বাদ দিতে হবে, এখানে বাদ দিয়ে টু লিখতে হবে, একদম সহজ নিয়ম। তাহলে কি হবে, উই ইট রাইস টু লিভ। একেবারে সো দ্যাটেরতে আরম্ভ করে ক্যান, কুড, মে, মাইট পর্যন্ত সব বাদ যাবে, বাদ যায় ওখানে টু বসাতে হবে, এবং ওর পরের অংশ সব অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। তো আমরা আরো একটা উদাহরণ দেখি। He studied hard so that he could make a good result. তো আমরা এখানে সো দ্যাট থেকে শুরু করে এই কুড পর্যন্ত বাদ দিব, বাদ দিয়ে এখানে টু লিখে দেব। তাহলে কি হবে, হি স্টাডিড হার্ড টু মেক এ গুড রেজাল্ট। এর পরবর্তী নিয়মে যাই। If you read more, you will learn more. If you do not practice regularly, you will
not play well. এখন এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, আমাদের এটাই সাবঅর্ডিনেট ক্লজ। এখন ইফ যুক্ত ক্লজটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাদের ইফ প্লাস সাবজেক্ট এখানে বাদ দিতে হবে, বাদ দিয়ে আমরা বাই প্লাস জিরান্ডের যে নিয়ম আছে সেই নিয়মেই করব। আর ইফ যুক্ত ক্লজটা যদি নেগেটিভ হয় তাহলে উইদাউট প্লাস জিরান্ডের নিয়মে করব। অর্থাৎ ইফ প্লাস সাবজেক্ট বাদ যাবে, বাদ যেয়ে প্রথমে বাই, তারপরে এখানে মূল ভার্বের শেষে আইএনজি যোগ। তাহলে বাই রিডিং মোর, এবং পরবর্তী ক্লাসটা অপরিবর্তিত অবস্থায় বসে যাবে, ইউ উইল লার্ন মোর। আর ইফ যুক্ত ক্লাসটা নেগেটিভ হলে ইফ প্লাস সাবজেক্ট প্লাস নেগেটিভ অংশ পর্যন্ত বাদ যাবে, বাদ যেয়ে উইদাউট প্লাস জিরান্ড, অর্থাৎ প্রথমে উইদাউট, তারপরে জিরান্ড হচ্ছে মূল ভার্বের শেষে আইএনজি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে আইএনজি যোগ। তাহলে উইদাউট প্র্যাকটিসিং রেগুলারলি পরবর্তী ক্লাসটা অপরিবর্তিত অবস্থায় বসে যাবে, ইউ উইল নট প্লে ওয়েল। এর পরবর্তী নিয়মটা আমরা দেখি। I lived in a cabin which belonged to the orphanage. আরো একটা উদাহরণ লিখি, আই স এ গার্ল হু ওয়াজ ড্যান্সিং। তো এটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। আমরা রিলেটিভ প্রোনাউন সম্পর্কে আগে জেনেছি। রিলেটিভ প্রোনাউন হচ্ছে এমন একটা প্রোনাউন যেটা বাক্যের মধ্যে কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে সেই নাউন বা প্রোনাউন সম্পর্কে বা সেই নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য পদের সম্পর্ক স্থাপন করে, সেটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো এরকম যদি রিলেটিভ প্রোনাউন থাকে, তো রিলেটিভ প্রোনাউনের আগ পর্যন্ত যা কিছু আছে আমরা লিখব। তাহলে কি হবে, আই লিভড ইন এ ক্যাবিন, এবং রিলেটিভ প্রোনাউনটা বাদ যাবে, বাদ যে পরবর্তীতে রিলেটিভ প্রোনাউনের পরে যে মূল ভার্ব থাকবে সেই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে আইএনজি যোগ করে দিতে হবে। অনেক সময় রিলেটিভ প্রোনাউনের পরে কন্টিনিউয়াস টেন্স থাকতে পারে, সেক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স থাকলে তো মূল ভার্বের শেষে আইএনজি যোগ থাকবে, সেখানে আমাদের রিলেটিভ প্রোনাউন প্লাস অক্সিলারি ভার্ব বাদ যেয়ে বাকি অংশ বসে যাবে। তাহলে এখানে কি হবে, রিলেটিভ প্রোনাউন বাদ গেল, বাদ গিয়ে এখানে বিলংড আমাদের ভার্ব আছে, এই ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে আইএনজি যোগ করে দেব। তাহলে আই লিভড ইন এ ক্যাবিন বিলঙ্গিং টু দ্য অরফানেজ। পরবর্তী সেন্টেন্সে আই স এ গার্ল, আমরা রিলেটিভ প্রোনাউনের আগ পর্যন্ত যা আছে লিখলাম, আই স এ গার্ল, রিলেটিভ প্রোনাউন বাদ যাবে,
এবং এখানে অক্সিলারি ভার্ব আছে ওয়াজ, এটাও বাদ যাবে। আর এখানে আমাদের মূল ভার্বের শেষে আইএনজি যোগ করাই আছে, তাহলে আই স এ গার্ল ড্যান্সিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই ছিল আমাদের কমপ্লেক্স থেকে সিম্পল করার মোটামুটি নিয়মগুলো। এছাড়াও কিছু ব্যতিক্রমী সেন্টেন্স আছে যেগুলো সাধারণত রুলের ভিতর পড়ে না। তো এই সাধারণ নিয়মগুলোই আমরা প্রাথমিক পর্যায়ে শিখব। তো আজকের মতো ক্লাস সবাইকে ধন্যবাদ জানিয়ে এই পর্যন্ত আমি শেষ করছি।